যে প্রশ্নটা গত কয়েকদিন আমার ইনবক্সে বানের জল আসার মতো এসেছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাচ কবে শুরু হচ্ছে। এবং আজ এই ভিডিওতে ডেসক্রিপটিভ ব্যাচ অ্যানাউন্সমেন্ট আমি করতে চলেছি। আমাদের সপ্তম এবং অষ্টম ডেসক্রিপটিভ ব্যাচ একসাথে শুরু হচ্ছে। সপ্তম ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করার কথা ছিল, কিন্তু দুটো ব্যাচ একসাথে শুরু করতে হচ্ছে যাতে একটু বেশি পরীক্ষার্থীদের একসাথে জায়গা দেওয়া যায়, কেননা একটা ব্যাচে অনেক বেশি পরীক্ষার্থীদের নিলে সেই ব্যাচটা ওভারক্রাউডেড হয়ে যায়। এবং তাছাড়াও দুটো একটু আলাদা রকমের ব্যাচ হচ্ছে, সপ্তম এবং অষ্টম ডেসক্রিপটিভ ব্যাচ। সপ্তম ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হচ্ছে 8ই ডিসেম্বর, অর্থাৎ 7 নম্বর ব্যাচ 8 তারিখে এবং 8 নম্বর ব্যাচ 9 তারিখে। সপ্তম ডেসক্রিপটিভ ব্যাচ 8ই ডিসেম্বর শুরু হচ্ছে, অষ্টম ডেসক্রিপটিভ ব্যাচ 9ই ডিসেম্বর শুরু হচ্ছে, একটা রবিবার এবং একটা সোমবার। দুটোর মধ্যে ডিফারেন্স কি আগে একটু ছোট্ট করে বলে দিই। আমরা জেনারেলি যেটা করে থাকি, এর আগে পর্যন্ত আমরা যেটা করেছি, যে কোন কোন পরীক্ষার জন্য এই ব্যাচগুলো উপযুক্ত হবে, আমরা মেনলি WBCS ওরিয়েন্টেড পড়াশোনা করি। WBCS মেন্স অর্থাৎ পেপার 1 এবং পেপার 2, পার্টিকুলারলি বা মেইনলি পেপার 2, এই ওরিয়েন্টেড পড়াশোনাটা আমরা করি। এবং আমরা যেটা বলে থাকি যে WBCS এর সিলেবাসটা যদি কভার করা হয় মেন্সের, সেটা বাদবাকি যে পরীক্ষাগুলোতে ডেসক্রিপটিভ আছে, সেটা মিসলিনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, যারা WBP বা KPSI দেবে তাদের ক্ষেত্রে সেই পরীক্ষাগুলোর জন্য হতে পারে, বা অন্যান্য যে কোনো পরীক্ষা যেখানে ডেসক্রিপটিভ আছে সব জায়গাগুলো কভার হয়ে যাবে। কিন্তু যেহেতু সামনে ক্লার্কশিপ রয়েছে, ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের মেন্স রয়েছে, এবং WBCS এর ক্ষেত্রে কিছু এক্সট্রা টপিক থাকে এবং লেখার ধরনটাও একটু আলাদা হয়, কিছু অতিরিক্ত জিনিসপত্র আমাদের করতে হয়। তো সেই জন্য দুটো ব্যাচ কী করা হচ্ছে, 7 নম্বর ব্যাচ যেটা হবে সেটা হবে ইনক্লুডিং WBCS। যারা WBCS 2024 টার্গেট করছো, 2024-এর মেইন্সকে টার্গেট করে এবং তার সঙ্গে যে পরীক্ষাগুলো আসছে, অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্তগুলো, এই সমস্তগুলোকে টার্গেট করে হচ্ছে 7 নম্বর ব্যাচ। এবং 8 নম্বর ব্যাচ হচ্ছে এক্সক্লুডিং WBCS, অর্থাৎ 8 নম্বর ব্যাচ হচ্ছে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBP, KPSI যারা দেবে তাদের জন্য। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হলো। 7 নম্বর এবং 8 নম্বর ব্যাচের ব্যাপারটা কি। 7 নম্বর ব্যাচ ইনক্লুডিং WBCS সমস্ত পরীক্ষা, 8 নম্বর ব্যাচ এক্সক্লুডিং WBCS সমস্ত পরীক্ষা। এবার প্রশ্ন হচ্ছে ক্লাস কোথায় হবে। আমাদের ক্লাস জেনারেলি হয় টিচমেন্ট অ্যাপে। এখনই ডাউনলোড করবার কোনো প্রয়োজন নেই। যারা ব্যাচে ফাইনালি অ্যাডমিশন পাবে শুধুমাত্র তাদেরকেই ডাউনলোড করতে হবে, এখন ডাউনলোড করে দেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই। টিচমেন্ট বলে একটি অ্যাপ আছে প্লে স্টোরে, সেখানে আমাদের ক্লাস হবে। কবে ক্লাস হবে? 7 নম্বর ব্যাচের ক্লাস হবে প্রতি রবিবার রাত্রিবেলা 9টার সময়, এবং 8 নম্বর ব্যাচের ক্লাস হবে প্রতি সোমবার রাত্রিবেলা 9টার সময়। কতক্ষণের ক্লাস? জেনারেলি বলা হয়ে থাকে 1.5 ঘন্টার ক্লাস, কিন্তু 1.5 ঘন্টায় আমি আজ পর্যন্ত বোধহয় ডেসক্রিপটিভের কোনো ক্লাস শেষ করে উঠতে পারিনি। সেটা দীর্ঘায়িত হতে হতে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, এমনকি ট্রান্সলেশন আমি বললাম যে আরেকটু করবে, সবাই বলল যে হ্যাঁ আরেকটু করব। এই করতে করতে সেটা 3 সাড়ে 3 ঘন্টায় পৌঁছে যাওয়ারও নজির রয়েছে, তবে সেটা খুব রেয়ার। জেনারেলি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার ক্লাস আমাদের হবে। সুতরাং এখানে প্রথমেই বলি, কিছু জনের ব্যাচে ভর্তি হওয়ার পরে এই বিষয়টা থাকে যে এত লম্বা ক্লাস আমি ধৈর্য রাখতে পারছি না, কনসেন্ট্রেশন বজায় রাখতে পারছি না, রাত্রিবেলা ঘুম পাচ্ছে। যাদের এই বিষয়গুলো থাকবে তারা প্রথমেই মানে ভিডিওর এই সেকশন পর্যন্ত দেখে কাইন্ডলি ভিডিওটাকে অফ করে সার্ভ করে অন্য ভিডিও দেখতে শুরু করে দাও। তো এই পিরিয়ড মানে এই ডিউরেশন আমাদের ক্লাস হবে। এবার ব্যাপার হচ্ছে যে ক্লাস কতদিন চলবে। আমাদের ব্যাচটা চলবে 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করব। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস। ওই যে বললাম 7 নম্বর ব্যাচে রবিবার করে, 8 নম্বর ব্যাচে সোমবার করে, সপ্তাহে একটা করে ক্লাস। এবং টোটাল কতগুলো ক্লাস হচ্ছে, আমাদের 22 থেকে 25টা মতো ক্লাস হবে। এতদিন পর্যন্ত যেটা হতো আমাদের 20টা ক্লাস হতো। 5 মাসে শেষ হতো 20টা ক্লাস। কিন্তু এবার 22 থেকে 25টা ক্লাস কেন করছি, কিছু জিনিস আমি এই ব্যাচ থেকে, গত 6টা ব্যাচে যেটা হয়নি, 7 এবং 8 নম্বর ব্যাচে কিছু জিনিস আমি ইনক্লুড করছি। সে কারণে ক্লাসের সংখ্যা একটু বাড়ছে। এবং তার সাথে যেহেতু এর আগের ব্যাচগুলোতে যেটা হয়েছে যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষার ডেসক্রিপটিভকে সেভাবে টার্গেট করা হতো না। সুতরাং এই পরীক্ষাগুলোর জন্য যে আলাদা স্ট্র্যাটেজি নিতে হয়, কিছু আলাদা মেটেরিয়াল আমাদের প্রয়োজন হবে মিসলেনিয়াসের জন্য। সেই জিনিসগুলো যেহেতু, সেগুলো অবশ্যই যারা পুরোনো ব্যাচগুলোতে যারা ছিলে, তারা যারা এই ভিডিওটা দেখছো, কেউ এই ব্যাচে প্লিজ অ্যাডমিশন নিও না। তোমাদেরকে যা কিছু নতুন এখানে হবে সেগুলো সব তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সবকিছু তোমাদের করিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। যারা নতুন তাদের জন্য বলছি যে আগে 20টা হতো, এখন এটা 22 থেকে 25টা ক্লাস আমরা করব। 5 থেকে 6 মাস হচ্ছে ডিউরেশন। ক্লাস কীভাবে হয়? টিচমেন্ট অ্যাপেই ক্লাস হয়, লাইভ ক্লাস, লাইভ ইন্টারেক্টিভ ক্লাস। মানে আমাদের ক্লাসগুলো জেনারেলি এরকম নয় যে, ইন্টারেক্টিভ কেন বলছি, ক্লাসগুলো জেনারেলি এরকম নয় যে একপাক্ষিকভাবে আমি জাস্ট লেকচার ক্লাসে দেওয়ার মতো দিচ্ছি এবং অপরপক্ষ স্ক্রিপ্ট শুনে যাচ্ছে, বা নেটফ্লিক্সে মুভি দেখার মতো দেখে যাচ্ছে। ক্লাসগুলো সেরকমটা নয়। ইন্টারেক্টিভ মানে কারোর কোথাও ক্লাসের মাঝে ডাউট থাকলে সেটা জিজ্ঞাসা করা ইত্যাদি, মানে টু ওয়ে কমিউনিকেশন ক্লাসে হয় আমাদের। প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকবে, টিচমেন্ট অ্যাপে রেকর্ডিং থাকবে। এবং এই রেকর্ডিং, আচ্ছা, রেকর্ডিংয়ের সাথে আরেকটা কী থাকবে, ক্লাস নোট, যেগুলো মানে ক্লাসে বোর্ড ওয়ার্ক যেটা করা হচ্ছে সেটার পিডিএফও ক্লাস শেষ হওয়ার পরে পেয়ে যাবে। এবার এই রেকর্ডিং বা পিডিএফ বা বাদবাকি যা কিছু আছে এই কোর্সের মধ্যে, যা কিছু ইনক্লুডেড থাকছে, এগুলোর ভ্যালিডিটি কতদিনের? জেনারেলি যেটা হয় যে 6 মাসের বা 1 বছরের ভ্যালিডিটি থাকে যে কোনো কোর্সে। তো আমি যেহেতু এটাকে কোর্স বলে জিনিসটাকে খুব একটা লঞ্চ করার চেষ্টা করি না, এটা ব্যাচ এক প্রকার। সুতরাং এটার ভ্যালিডিটি 1 বছর বা 6 মাস বা 2 বছর থাকছে না, লাইফ টাইম এটার ভ্যালিডিটি থাকছে। তুমি
যতদিন দেখতে চাও ভিডিও, রেকর্ডেড ভিডিও ততদিন দেখতে পারবে, যতদিন তুমি সমস্ত মানে অ্যাপের সব জিনিস অ্যাক্সেস করতে চাও ততদিন অ্যাক্সেস করতে পারবে। এবার এই ৫-৬ মাস ক্লাস হওয়ার পরে কি তোমাদের ছেড়ে দেবো? না, তোমাদের ছাড়ছি না আমি। ৫-৬ মাস ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে, আমাদের সিলেবাস কভার হয়ে যাওয়ার পরে আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ চলে। প্র্যাকটিস ব্যাচটা তুমি যতদিন পর্যন্ত কন্টিনিউ করতে চাও করতে পারো। এইটা কীরকম প্র্যাকটিস ব্যাচটা সেটা আমি পরে আসছি এই বিষয়টা নিয়ে। এখানে একটা বিষয় বলি, যারা শুধুমাত্র ফিজ কত বা পারচেজ করবো, কোট অ্যান্ড কোট পারচেজ করবো কীভাবে, সেই বিষয়গুলো জানার জন্য এতটা ধৈর্য ধরে দেখলে তাদের বলি যে ব্যাচে ভর্তি হতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। বিরাট লম্বা ভিডিও হচ্ছে, মানে বেশ লম্বা ভিডিও, ব্যাচ অ্যানাউন্সমেন্টের সাপেক্ষে বেশ লম্বা ভিডিও। পুরো ভিডিওটা দেখে তারপরে ব্যাচে ভর্তি হতে হবে এবং এই পারচেজ করা যাবে না, ভর্তি হতে হবে। কী কী টপিক আমরা কভার করছি WBCS এর জন্য, যেটা ইনক্লুডিং WBCS, সেখানে আমরা জানি যে বাংলা ইংরেজিতে কিছু কমন জিনিস থাকে। ট্রান্সলেশন, প্রেসি, লেটার, রিপোর্ট, এগুলো কমন থাকে বাংলা ইংরেজিতে। 4টে বিষয় কমন। ইংরেজিতে এক্সট্রা হচ্ছে এসে, বাংলায় এক্সট্রা হচ্ছে বোধ পরীক্ষণ। এই বিষয়গুলো এবং যেগুলো কমন বললাম সেগুলোরও কিছু ধরন একটু আলাদা হয়, সেগুলো এখানে আলোচ্য বিষয় নয়। তো এগুলো WBCS এর ক্ষেত্রে থাকে এবং এইগুলোর থেকে অন্যান্য পরীক্ষাগুলোতে যা থাকে সেগুলো এর থেকেই থাকে, এর বাইরে কিছু থাকে না। এবং অন্য ব্যাচে, মানে যেটা আমাদের 8 নম্বর ব্যাচ, যেখানে এক্সক্লুডিং WBCS, সেখানে কি থাকে, সেখানে থাকছে হচ্ছে ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট। এর বাইরে কিছু থাকে না। সুতরাং এই 3টে জিনিস সেখানে আমরা কভার করছি এবং সেখানে আরও যে গ্রামার, ভোকাবের যে অ্যাসপেক্টগুলো থাকে সেগুলো আলাদা ব্যাপার। এইগুলো মোটামুটি আমরা কভার করছি। ক্লাস কীভাবে চলে আমাদের, লাইভ ক্লাসে কী হয়, যেটা বললাম যে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস, ধরো একটা বিষয় নিয়ে একদিনের ক্লাসে আলোচনা হচ্ছে, সেটার যে বিভিন্ন নিটিগ্রিটিসগুলো, কীভাবে সেটাকে অ্যাপ্রোচ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একদিনের ক্লাসে হয়তো আলোচনা হলো। সেখানে আমরা হাতে কলমে কিছু সলভ করবার চেষ্টা করলাম সবাই মিলে। হয়তো ট্রান্সলেশন হচ্ছে, সবাই মিলে কিছু ট্রান্সলেশন বা প্রেসি হচ্ছে, প্রেসির বিষয়গুলো আলোচনা করে সবাই মিলে প্রেসি সলভ করবার চেষ্টা করলাম। করে ওই সপ্তাহের জন্য তোমাদের একটা হোম টাস্ক থাকবে। হোম টাস্ক মানে সেটা এক প্রকার মক। একটা হোম টাস্ক থাকছে, একটা টাস্ক থাকবে, তোমরা সেটা লিখবে। লিখে বৃহস্পতিবারের মধ্যে, এটা একদম আমাদের প্রতিটা ব্যাচেই ডেডলাইন থাকে, বৃহস্পতিবার রাত্রি 12টার মধ্যে আমাকে লিখে PDF করে সাবমিট করতে হবে এবং আমি সেটা পরবর্তী যেদিন ক্লাস হচ্ছে, আবার রবিবার বা সোমবার, তার আগে তোমাদের খাতা চেক করে সেখানে যে নেসেসারি মার্কস এবং রিমার্কস সেগুলো দিয়ে, এবং যদি মনে হয় যে কারোর ক্ষেত্রে আরও কিছু বলবার প্রয়োজন রয়েছে তাকে, তাহলে সেটা আমি ভয়েস নোট করে তার হোয়াটসঅ্যাপে সেটা সেন্ড করে দেওয়া হবে। এইভাবে, এবং পরবর্তী দিনের ক্লাসে আগের দিনের যে বিষয়টা ছিল সেটা নিয়ে আবার কে কীভাবে কী করেছে সেটা নিয়ে আলোচনা, প্রতিটা খাতা দেখিয়ে যে আলোচনা, এটা পসিবল না আমার পক্ষে, এটা আমি করি না। কি হয় না, তোমাদের পার্সোনালি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে খাতা পাঠাচ্ছ, সেটা তোমাদের খাতা দেখে আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম। কারোর যা জিজ্ঞাস্য আছে সেগুলো হোয়াটসঅ্যাপেই আমাকে জিজ্ঞাসা করছো ইনবক্সে, এবং আমি সেই ইনবক্সেই তোমাদের সেই বিষয়টাকে, সেই ডাউটগুলোকে সলভ করবার চেষ্টা করছি। পরবর্তী দিনের ক্লাসে এটা নিয়ে একটা জেনারেলাইজড আলোচনা হবে। কোথায় কিছু খাতা দেখিয়ে যদি আমার মনে হয় যে কিছু খাতার মধ্যে যে ভুলগুলো আছে, সেই ভুলগুলো শুধু একজনের নয়, এটা আরও অনেকজনের এই ভুলগুলো হতে পারে। সেই খাতাটা হয়তো আমি ক্লাসে দেখে আলোচনা করে দিলাম যে দেখো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, এটাকে এইভাবে ইমপ্রুভ করা যেতে পারে। আর এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমার কোনো খাতায় কারোর নাম লেখা থাকে না, আমি কাউকে নাম লিখতে দিই না। প্রত্যেকের একটা স্টুডেন্ট কোড থাকে এবং একজনের কোড আরেকজন জানতে পারে না। সেই জন্য ক্লাসে যখন খাতা দেখানো হবে তখন এই বিষয়গুলো মানে কেউ যাতে সংকোচ বোধ না করে, সেই কারণেই স্টুডেন্ট কোডের কনসেপ্টটা কিন্তু আমার কাছে চলে। এবং পরবর্তী দিনের ক্লাসে সেই টপিকটা যদি আরও আলোচনার প্রয়োজন থাকে সেটা নিয়ে আরও আলোচনা হবে, বা নতুন কিছু হবে, নতুন কিছু প্র্যাকটিস হবে। এইভাবে আমাদের মানে এই সাইকেলে আর কি পুরো জিনিসটা চলবে। এবার বিষয় হচ্ছে, তোমাদের খাতা তো চেক করে দিয়ে দিলাম। অনেকের একটা মডেল আনসার বা স্পেসিমেন আনসারের প্রয়োজন হয় যে এটার একটা স্পেসিমেন আনসার কী হতে পারে, উৎকৃষ্ট মানের লেখা কী হতে পারে। আমি আমার লেখাকে উৎকৃষ্ট বলছি না, কিন্তু আমি আমার নিজস্ব একটা ভার্শনও আমি প্রোভাইড করে দেবো প্রতি সপ্তাহে। এবং তার সাথে আরও একটা জিনিস, ধরো WBCS এর ক্ষেত্রে তো 40 নম্বর থাকে এবং আমাদের এই মকগুলো 40 নম্বরের হয়। আর যাদের ক্ষেত্রে মানে 8 নম্বর ব্যাচ যেটা, সেখানে 20 বা 40 নম্বরে আমি এখনো ডিসাইড করিনি কীভাবে ওটা হবে। যাই হোক, হবে কিছু একটা 20 বা 40 নম্বরের। ধরো তুমি 40-এ 20 পেয়েছো। এবার তোমার মনে হতেই পারে যে আমি 20 পেলাম, যে ছেলেটা 24 বা 25 পাচ্ছে বা যে 26 পাচ্ছে, তার লেখাটা কীরকম সেটা আমার একটু দেখার প্রয়োজন রয়েছে। এই কারণে 3 নম্বর ব্যাচ থেকে আমি যেটা শুরু করেছিলাম, এখনও যেটা চলে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে যে লেখাগুলো জমা হচ্ছে তার খাতা তো চেক করে তোমাদের ইন্ডিভিজুয়াল খাতা আমি দিয়ে দিচ্ছি, এবং তার সাথে আরেকটা জিনিস আমি যেটা করি সেটা হচ্ছে টপ 3 বা টপ 5 মার্কস যারা পেয়েছে, টপ 2, 3, 4, 5 মার্কস যারা পেয়েছে, ভ্যারি করে বিভিন্ন সপ্তাহে, তাদের খাতাগুলো আমি একটা PDF করে দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে নিজের খাতার সাথে একটা তুল্যমূল্য বিচার করা যায় যে আমি যা লিখছি তাতে করে আমি যা মার্কস পাচ্ছি, এর থেকে আরেকটু যদি ইমপ্রুভ করতে হয়, যদি আরও 2-3 নম্বর বেশি পেতে হয়, যারা বেশি নম্বর পাচ্ছে তারা কীভাবে বেশি পাচ্ছে, কোন জায়গাগুলোতে আমার ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে, আমার থেকে তারা কোন জায়গায় আলাদা লিখছে, এইগুলো আইডেন্টিফাই করাটা সুবিধা হয়। এবার প্রশ্ন হচ্ছে, গ্রামার বা ভোকাবুলারি সেকশন, এটা কি একেবারেই হবে না? নিশ্চিতভাবে হবে। কিন্তু একটা অবজেক্টিভ ইংলিশ ব্যাচে যেভাবে গ্রামার এবং ভোকাব এক্সটেন্সিভলি হয়, সেটা বুঝতেই পারছো ডেসক্রিপটিভ ক্লাসে সেইভাবে করাটা আমাদের পক্ষে কোনোভাবেই পসিবল নয় 22 থেকে 25টা ক্লাসের মধ্যে।
গ্রামার ভোক্যাব কতটা হবে, ভোক্যাবের ওই আমি প্রচুর নোটস দিয়ে দিলাম, বসে বসে ভোক্যাব মুখস্থ করো ইত্যাদি, এই বিষয়গুলোতে আমি মানে এই বিষয়গুলোর পক্ষপাতী আমি একদমই নই। ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে কীভাবে আমরা করবো সেগুলো ক্লাসে আলোচনা হবে, এখানে সেই আলোচনা থাক। গ্রামার ভোক্যাব অবশ্যই হবে, গ্রুপে হয়তো অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়, ক্লাসের শুরুতে বা শেষে বা মাঝখানে গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। এবং এইখানে তোমরা জানো যেহেতু যে মিসলেনিয়াস বা ডব্লিউপি কেপিএসআই এর ক্ষেত্রে গ্রামার বা ভোক্যাবের একটা পোর্শন থাকে, সেই পোর্শনটা আমি অবশ্যই কভার করিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে মেইনলি আমরা ফোকাস করব এই ধরনের ট্র্যাডিশনাল গ্রামার ভোক্যাব যেভাবে হয়, ওই ধরে ধরে অমুক নিয়ম শিখলাম, 50টা নিয়ম, 100টা নিয়ম, তার বাইরে গিয়ে ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে যেভাবে আমাদের এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করা গুরুত্বপূর্ণ, আমরা সেভাবে এটাকে করার চেষ্টা করব। অবজেক্টিভ ইংলিশের জন্য আমাদের ব্যাচ যেটা, সেটা পরে মানে ডিসেম্বরের শেষের দিকেই আসবে, সেটা আলাদা বিষয়, সেটা তখন ডিসকাস করা যাবে। এবং এখানে একটা কনসেপ্ট বা বলা ভালো একটা মিথ বাজারে প্রচলিত রয়েছে যে ভালো ভোক্যাব জানলে ভালো লেখা যাবে। এটা একদম ভুল ধারণা, মানে এটা ঠিক মিথ না বলে আমরা মিথ্যা বলতে পারি, মিথ্যা বলতে পারি। ভালো ভোক্যাবের সাথে ভালো লেখার কোনো সম্পর্ক নেই। আমি সবসময় যেটা বলি যে ডেসক্রিপটিভের ক্ষেত্রে স্টক অফ ওয়ার্ডস বেশি থাকার থেকে গুরুত্বপূর্ণ আমি যতটুকু শব্দ জানি সেটুকুকে কীভাবে গুছিয়ে, কনসেপ্টটাকে গুছিয়ে কীভাবে আমরা লিখতে পারবো, সেই বিষয়টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে বিভিন্ন প্রশ্ন আসে, বিশেষত ডব্লিউবিসিএসের ক্ষেত্রে, যে আমি কতটা অ্যানালিসিস করব আমার লেখার মধ্যে, কতটা ডেটা দেব। মানে অনেক সময় হয় কোনো লেখা তথ্যের ভারে জর্জরিত হয়ে যায় এবং যে পরীক্ষার্থী সেভাবে যে আমি তো প্রচুর তথ্য দিয়ে এসেছি কিন্তু আমি কম নম্বর পেলাম কেন? দেখো, এটা তোমার সাধারণ জ্ঞানের বহর আ জাহির করবার স্কোপ খুব একটা এখানে থাকে না। এখানে মূলত হচ্ছে অ্যানালিটিক্যাল লেখা তোমাকে লিখতে হবে এবং সেই তোমার অ্যানালিসিসকে সাপোর্ট করবার জন্য তথ্যটা হচ্ছে জাস্ট একটা উপাদান। তথ্যটাই সব নয়। সুতরাং তথ্যের ভারে জর্জরিত একটা লেখা, সেটা কোনোভাবেই খুব একটা ভালো নম্বর পেতে পারে না। তো এই দুটোর পারফেক্ট ব্যালেন্স কীভাবে হবে, পারফেক্ট মিশ্রণ কীভাবে হবে, সেই বিষয়টা আমাদের আলোচনার মধ্যে থাকবে। এবং ক্লার্কশিপ মিসলেনিয়াসের ক্ষেত্রে আমাদের এত জিনিসপত্র প্রয়োজন নেই। সেখানে কীভাবে আমরা জিনিসটাকে ট্যাকেল করব, এটা আমরা 8 নম্বর ব্যাচে দেখব। ঠিক আছে? এবং 7 নম্বর ব্যাচে আমরা দুটোর মধ্যে ডিফারেনশিয়েট কীভাবে হবে সেই বিষয়গুলো, মানে ডব্লিউবিসিএস এর জন্য কতটা, মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য, এগুলো সব হবে। এগুলো ব্যাচ শুরু হলে বুঝতে পারবে। আমি এখানে এগুলো খুব বেশি আলোচনা করতে গেলে কনফিউজড হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলা কি হবে না ব্যাচে? বাংলা নিশ্চিতভাবে হবে, কিন্তু যেহেতু এটা আমাদের মূলত ইংরেজি ব্যাচ, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলার প্রতি একটা আমাদের ন্যাচারাল গ্রিপ রয়েছে। সুতরাং ইংরেজি যে অনুপাতে হবে, বাংলা যে সেই অনুপাতে হবে বা সমপরিমাণ জোর দিয়ে বাংলাটা করানো হবে, এটা আমি কখনোই দাবি করব না। বাংলা নিশ্চিতভাবে হবে। বাংলার যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ, প্রতিটা টপিক ডিসকাস করে দেওয়া, যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কভার করিয়ে দেওয়া, এগুলো নিশ্চিতভাবে হবে। এবং আমাদের এই 22 থেকে 25টা ক্লাস জুড়ে যে উইকলি হোমওয়ার্কগুলো থাকবে, সেগুলোর মধ্যেও কয়েকটা বাংলা হোমওয়ার্ক থাকবে। এবং এরপরে যে প্র্যাকটিস ব্যাচ চলবে বলছিলাম, সেইখানে কিন্তু আমাদের বাংলা লেখা 3:1 বা 2:1 অনুপাতে আমাদের বাংলা লেখা হয়। অর্থাৎ দুটো ইংরেজি লেখা হলে 1 সপ্তাহে বাংলা লেখা। এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলো চলে। কিন্তু যেভাবে আমরা ইংরেজির উপর জোর দিচ্ছি, সেভাবেই আমরা বাংলার উপর জোর দিয়ে করব, মানে পড়াশোনা করব, এটা আমি দাবি করছি না। আর কি, এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে খবরের কাগজ। খবরের কাগজ কিভাবে পড়বে, কতটা পড়বে, খবরের কাগজ থেকে নোট করবার প্রয়োজন রয়েছে কিনা, এই বিষয়গুলো ডিটেইলে ডিসকাশন হবে। এবং প্রতি সপ্তাহে খবরের কাগজ থেকে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ, যে সম্পাদকীয় অংশগুলো পড়া গুরুত্বপূর্ণ বা যে খবরগুলো পড়া গুরুত্বপূর্ণ, সেগুলো আমি একটা পিডিএফ করে দিয়ে দিই। সেগুলো ক্লাস শুরু হলে বুঝতে পারবে। এবং এখানে আরেকটা জিনিস, যেটা ডেইলি ট্রান্সলেশন আমাদের একটা থাকে। ডেইলি ট্রান্সলেশন কি, প্রতিদিন একটা করে ওয়ান লাইনার, কখনো টু লাইনারও হয়ে যায়। সেটা থাকে তোমাদের ট্রান্সলেট করার জন্য। এটা কেন করা হয়? দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই যে একটা রবিবার বা একটা সোমবার ক্লাস হলো, সারা সপ্তাহে সে ওই হোমওয়ার্কটা যেদিন সাবমিট করার কথা, সেদিন রাত 11টায় হোমওয়ার্কটা নিয়ে বসলো এবং তারপরে 12টা, 1টা, 2টো বেজে গেল হোমওয়ার্ক সাবমিট করতে। সারা সপ্তাহে আর কেউ ডেসক্রিপটিভ নিয়ে বসছে না। সেই কারণে যেটা করা হয় যে প্রতিদিন যাতে অভ্যাসের মধ্যে থাকে, তোমাদের এবং আমার ভালোর জন্য, প্রতিদিন যাতে তোমরা অভ্যাসের মধ্যে থাকো, সেই জন্য আমাদের টিচমিন্ট অ্যাপে হোমওয়ার্ক সেকশনে প্রতিদিন একটা করে ওয়ান লাইনার ট্রান্সলেশন থাকবে, যাতে করে তোমরা অভ্যাসের মধ্যে থাকো। তোমাদেরকে অভ্যাসের মধ্যে রাখার জন্য প্রতিদিন একটা করে ওয়ান লাইনার থাকবে। প্রত্যেকের সেই লেখাটা, যে ট্রান্সলেশনটা করছি, সেটা চেক হবে, স্পেসিমেন আনসার পাবে, কোথায় ভুল আছে জানতে পারবে, এগুলো সব হবে। এবার এই যে প্র্যাকটিস ব্যাচ বলছিলাম, এটা কি? এইটার বিষয়ে আসি। 22 থেকে 25টা ক্লাস শেষ হলো। তারপরে আমাদের একটা ফুল মক হবে। দুটো ব্যাচেই একটা ফুল মক হবে। ফুল মকে খাতা চেক করে দেওয়া-টেওয়া সেই সমস্তগুলো কমপ্লিট হলো। তারপরে একটা প্র্যাকটিস ব্যাচ চলবে। এই প্র্যাকটিস ব্যাচটা কি? প্র্যাকটিস ব্যাচটা হচ্ছে, ডেসক্রিপটিভ তো এমন কোনো জিনিস নয় যে এটা, ওই যে বললাম যে কোর্স পারচেজ করা। তুমি আমার কোর্স কিনে নিলে, কোর্স যখন খুশি দেখলে, শেষ করে দিলে, ওভাবে চলবে না। রেগুলারলি ক্লাসে থাকতে হবে। ক্লাসে না থাকলেও অন্তত অনেকের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। অনেকে চাকরি করে বা নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তারা রেকর্ডিং দেখলে নিয়মিতভাবে আমাদের অভ্যাসের মধ্যে থাকতে হবে। এবং যখন শেষ হচ্ছে তখনই প্র্যাকটিস ব্যাচ চলে। প্র্যাকটিস ব্যাচে কি হয়? প্র্যাকটিস ব্যাচে কোনো লাইভ ক্লাস হয় না। যদি কারো দাবি থাকে তাহলে মাসে হয়তো একটা লাইভ ক্লাস হতে পারে, যে যার যা ডাউট আছে সেগুলো ডিসকাস করে দেওয়া হলো। এবং আমি তো থাকছিই, মানে আমার ইনবক্স তো খোলাই থাকছে সবার জন্য। যারা ভর্তি হচ্ছে সবার জন্য আমার ইনবক্স খোলা থাকছে। যার যখন যা ডাউট হচ্ছে সেগুলো সেখানে ক্লিয়ার করে নিচ্ছে। প্র্যাকটিস ব্যাচে কি হয়? এই যে 22 বা 25টা ক্লাস জুড়ে যা শিখলে, 5-6 মাস জুড়ে যা শিখলে, সেইগুলোকে তোমাকে ইনকর্পোরেট করতে হবে প্র্যাকটিস ব্যাচে। মানে যারা মনে করবে, এটা সবার জন্য ম্যান্ডেটরি নয়, যারা মনে করবে যে প্র্যাকটিস ব্যাচে আমি কন্টিনিউ করব, তাদের জন্য প্র্যাকটিস ব্যাচে একটা মান্থলি একটা নমিনাল, একদম নমিনাল একটা ফিস থাকে।
প্রতি সপ্তাহে একটা করে লেখা থাকে, সেই লেখাটা জমা করা, খাতা চেক করে দেওয়া, মডেল আনসার বা স্পেসিমেন আনসার দেওয়া, এই বিষয়গুলো চলে এবং তার সাথে খবরের কাগজের গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া, এই বিষয়গুলো চলে এবং ওখানে প্র্যাকটিস ব্যাচে ডেইলি ট্রান্সলেশনটা চলে না, ডেইলি ট্রান্সলেশনটাই ৫-৬ মাস ধরে চলে এবং তারপরে বন্ধ হয়ে যায়। প্র্যাকটিস ব্যাচে শুধু প্র্যাকটিস চলে, প্রতি সপ্তাহে একটা করে লেখা প্র্যাকটিস এবং এটা যে যতদিন কেউ মনে করলো আমি ২ মাস করব, কেউ ৩ মাস করবে, কেউ মনে করলো আমি পরীক্ষা পর্যন্ত করব, কেউ মনে করলো আমি আনটিল সিলেকশন করব। যার যতদিন খুশি ততদিন প্র্যাকটিস ব্যাচ কন্টিনিউ করতে হবে। এবার কথা হচ্ছে কীভাবে ভর্তি হবে? ফিজের কথাটা আমি একদম শেষে বলছি। ভর্তি কীভাবে হবে বলি। আ প্রথমেই পুরো ভিডিওটা আবার বলছি, পুরো ভিডিও দেখবে। দেখে আমাকে WhatsApp করতে হবে। WhatsApp নাম্বার দেওয়া আছে। WhatsApp করতে হবে। WhatsApp করলে তোমাকে একটা Google ফর্ম পাঠাবো। এখানে একটা বিষয় বলি, সিট সংখ্যা যেটা সেটা আমার যেহেতু লিমিটেড, আমি ব্যাচ যাতে ওভারক্রাউডেড না হয়। ব্যাচ ওভারক্রাউডেড হয়ে গেলে কী হয়, তখন সবার দিকে ইন্ডিভিজুয়াল কেয়ার দেওয়াটা বা প্রত্যেকের যে নিড, প্রত্যেকের যে খামতি সেদিকগুলোতে নজর দেওয়া হয় না। তার ফলে নজর দেওয়া সম্ভব হয় না। সে কারণে ওভারক্রাউডেড ব্যাচ আমি চেষ্টা করি যাতে করে একদমই না হয়। তাই সিট সংখ্যা একদম লিমিটেড। কতগুলো সংখ্যক সিট সেটা আমি বলছি না। কেননা প্রতিবারই যেটা হয়, আমি বলি ৪০ টা সিট, তারপরে সেই ৪০ ছাড়িয়ে যায় বিভিন্ন জনের বিভিন্ন রিকোয়েস্টে। আমি সিট সংখ্যা বলছি না, তবে লিমিটেড সিট থাকবে এবং এই কারণে Google ফর্মটা এই কারণেই গুরুত্বপূর্ণ এবং পার্টিকুলারলি Google ফর্মের শেষ প্রশ্নটা যারা WhatsApp করবে বা যারা Google ফর্ম ফিল আপ করবে তাদের প্রত্যেককে নেওয়াটা কিন্তু ব্যাচে আমার পক্ষে পসিবল হবে বলে মনে হয় না। তার কারণ গতবারও যেটা হয়েছিল যে প্রায় ১.৫ শতাধিক ফর্ম ফিল আপ করেছিল এবং অতজনকে তো আমি মোটেই নিতে পারব না। অতজনকে নিলে সেটা ডেসক্রিপটিভ ব্যাচ থাকে না কোনোভাবে। খাতা দেখার ক্ষেত্রেও যেহেতু অফিস কাছারি ইত্যাদি সামলে এগুলো করতে হয়, সুতরাং খাতা দেখার ক্ষেত্রেও আমার একটা লিমিটেশন থাকে। সেগুলোকে মাথায় রেখে সিট সংখ্যা লিমিটেড থাকছে এবং শেষ প্রশ্নটা Google ফর্ম ফিল আপ করার সময় শেষ প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে করবে। ব্যাচের সিলেকশন কিন্তু মানে ব্যাচে তোমার সিলেকশন হচ্ছে কিনা সেটা কিন্তু ওই শেষ প্রশ্নটার উত্তরের উপর নির্ভর করবে। এবং এখানে আরেকটা কথা বলি, কেউ যদি মনে করো যে আমি গ্রামারের ক্ষেত্রে বা সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে একেবারে জিরো, সেন্টেন্স কনস্ট্রাকশনের বিন্দুমাত্র আইডিয়া নেই, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা লাভ আমার ব্যাচে ঢুকে হবে না। মোটামুটি একটা ধারণা রয়েছে, আমি বলছি না খুব ভালো ধারণা থাকতে হবে। অনেককে আমি দেখেছি যে একদম জিরো থেকে শুরু করে বেশ ভালো জায়গায় পৌঁছে গেছে, বেশ ভালো মার্কস পাওয়ার মতো জায়গায় পৌঁছে গেছে। তারা 75% মতো স্কোর করছে WBCS এর যে মক নিচ্ছে সেখানে। খুব খারাপ জায়গা থেকে। সুতরাং মোটামুটি একটা ধারণা থাকলে তবেই কিন্তু ব্যাচে ভর্তি হওয়ার জন্য চিন্তাভাবনা করো। মানে মোটামুটি গ্রামারের কিছু কনসেপ্ট, সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে, মানে একটা সেন্টেন্স অন্তত নিজে তৈরি করতে পারার একটা খুব ছোট্ট সেন্টেন্স। আমি বলছি না বিরাট বড় সেন্টেন্স নিজে তৈরি করো। ছোট সেন্টেন্স নিজে তৈরি করার মতো আ জায়গায় যদি পৌঁছে থাকো তাহলে আ আমার মনে হয় ভাবনা চিন্তা করা যেতে পারে। আরেকটা কথা বলি, এই ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার উচ্ছলতা থেকে, সামনে কোনো পরীক্ষা আছে সেই পরীক্ষার উচ্ছলতা থেকে আমি ব্যাচে ভর্তি হব করে ব্যাচে ভর্তি হয়ে তারপর দেখা গেল যে যখনই সেই পরীক্ষা মানে এই যে পিরিয়ডটা যখনই ক্রেজটা থাকে তারপর ১ মাস কেটে গেলে ক্রেজটা কমে যায়। তখন আর এই ডেসক্রিপটিভ ব্যাচ কন্টিনিউ করার কথা মাথায় থাকে না। তো যাদের ক্ষেত্রে এরকম মানে পরীক্ষার ক্রেজি না হয়ে যারা আসতে চাইছো তারাই শুধুমাত্র এসো। কেননা পরে যেটা হয় যে অনেকের কাছে হয়তো আমার ভিডিওটা পরে পৌঁছবে। তারপরে কেউ এসে বলে যে আমি WBCS মেইনস দিয়েছি ২ বার বা ৩ বার আমার হয়নি। সুতরাং মানে এরা জেনুইন পরীক্ষার্থী, এদের আমার নিতে মানে মন প্রাণ দিয়ে নিতে ইচ্ছে করে কিন্তু আমি কোনোভাবে নিতে পারি না। সুতরাং যাতে করে মানে আমি ওই পরীক্ষার উচ্ছলতা থেকে ভর্তি হলাম এবং ২ মাস পরে আমার মনে হচ্ছে আমি আর পারছি না। সুতরাং ব্যাচে ইনঅ্যাক্টিভ হয়ে একজন ইনঅ্যাক্টিভ মেম্বার হয়ে থেকে গেলাম। এটা করো না প্লিজ। তাতে করে একজন যোগ্য পরীক্ষার্থী যে যার প্রয়োজন রয়েছে সে বঞ্চিত হয়। সুতরাং ভেবে চিন্তে করো, যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে চাও তারাই কন্টিনিউ করো। দেখো শেষ পর্যন্ত তুমি কন্টিনিউ করছো কি করছো না আমার এসে যায় না। কারণ ব্যাচের ফিস হচ্ছে ওয়ান টাইম। পরিষ্কার কথা। সুতরাং এতে আমার কিছু আসবে যাবে না। আমার খারাপ লাগবে যে একজন জেনুইন পরীক্ষার্থী সে মাঝখানে এরকম ইনঅ্যাক্টিভ হয়ে গেলে এটা আমার খারাপ লাগবে। এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু যাতে করে একজন যোগ্য পরীক্ষার্থী তার জায়গাটা যেন নষ্ট না হয় সেটা একটু ভেবে দেখো। এগুলো কেন বলছি? এগুলো বলার কারণ একটাই, আমারটা কোনো রেপুটেড ইনস্টিটিউশন নয়। যেহেতু একদম ব্যক্তিগত উদ্যোগ, সুতরাং এটা পার্সোনাল টাচের জায়গা থাকে, একটা পার্সোনাল গাইডেন্সের জায়গা থাকে এবং কোথাও গিয়ে এই জিনিসটা ফিল হয়। সেই কারণে আমি জিনিসটা প্রতিটা ব্যাচের শুরুতেই শেয়ার করি। এখানেও করলাম। আচ্ছা, আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন মেটেরিয়াল বিভিন্ন সময় দেওয়া হয়ে থাকে। যারা গ্রুপগুলোতে নেই তারা ডেসক্রিপশন বক্স থেকে গ্রুপে জয়েন করে যেও। বিভিন্ন সময় বিভিন্ন মেটেরিয়াল তোমরা ওখান থেকে পেয়ে যাবে এবং ইনফরমেশন বা আপডেট সেগুলো পেতে থাকবে। আরেকটা কথা বলি, অবজেক্টিভ ব্যাচের জন্য যারা যোগাযোগ করছো, অবজেক্টিভ ব্যাচ ডিসেম্বরের শেষ দিকে আসবে। অবজেক্টিভ ইংলিশ ব্যাচ ২০২৫ এ যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য এবং আমাদের অবজেক্টিভ একটা লাইভ ক্লাস প্রতি শনিবার সন্ধ্যাবেলা হয়। যারা জানো না তারা এর পরবর্তীতে লাইভ ক্লাসগুলোতে জয়েন করো। এর আগে যারা ক্লার্কশিপের আগে যারা ক্লাসগুলো করেছে তারা আমাকে জানিয়েছে যে উপকার পেয়েছে এবং ডেসক্রিপটিভেরও কিছু লাইভ ক্লাস আমি ভবিষ্যতে দেবো। এটাও প্ল্যানিং রয়েছে। ডেমো ক্লাস অনেকে কমেন্টে লিখবে ডেমো ক্লাস দিন, ফিস কত? কমেন্টে কেউ ফিস কত, ডেমো ক্লাস এসব লিখবে না। আমি ডেমো ক্লাস দিই না। সুতরাং ডেমো ক্লাস চেয়ে লাভ নেই। এবং এখানে আরেকটা বিষয় যে আমি WBCS গ্রুপ A ক্যাডারে চাকরি করি না। কেউ যদি মানে মনে হয় যে মিসলেনিয়াস ক্যাডারে নিশ্চয়ই চাকরি করেন, তাও করি না। কারো যদি মনে হয় ক্লার্কশিপে নিশ্চয়ই সিলেকশন পেয়েছেন, ক্লার্কশিপে চাকরি করেন, আমি ক্লার্কশিপেও চাকরি করি না। তাহলে এগুলোর কোনোটাই যখন করেন না আপনার কাছে যাবো কেন? এই সমস্ত কিছু করি না জানার পরেও যদি, এবং আমারটা কোনো ওই যে বললাম রেপুটেড ইনস্টিটিউশনও নয়, এসব কিছু জানার পরেও যদি আসতে চাও তাহলেই এসো। এবং আসার জন্য কি করতে হবে এবং ফিস কত? ফিজের বিষয়টা শেষে বলে দিই। ফিজের বিষয়টা এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে যাও। নিচে মোর বলে যেটা লেখা থাকবে সেই ডেসক্রিপশন সেকশনে যাও। সেখানে ডিটেইলে লেখা আছে 7th এবং 8th ব্যাচ দুটোর ক্ষেত্রেই কোনটার ফিস কত, কিভাবে কি করতে
করতে হবে, এই বিষয়গুলো সব লেখা আছে ডেসক্রিপশন সেকশানে। ভালো করে এই ভিডিও পুরোটা যারা দেখলে তারা ডেসক্রিপশন সেকশনটা ভালো করে পড়ে নিয়ে তারপরে যদি ভর্তি হতে ইচ্ছুক হও আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমাকে হোয়াটসঅ্যাপ করলে মানে ভর্তি হতে ইচ্ছুক এবং কোন ব্যাচে সেটা জানিয়ে হোয়াটসঅ্যাপ করবে। দুটো ব্যাচের জন্যই একই গুগল ফর্ম যদিও, এবং গুগল ফর্মে লিখে দেওয়ার জায়গা থাকবে 7th না 8th ব্যাচ, সেটা লিখে দেওয়ার জায়গা থাকবে। গুগল ফর্ম তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। গুগল ফর্মটা ফিল আপ করার শেষ তারিখ হচ্ছে আজকে 22 তারিখ। 29 তারিখ গুগল ফর্ম ফিল আপ করার শেষ দিন। 2 তারিখে আমি সিলেকশন করব এবং সিলেকশন করে প্রত্যেককে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে যে কারা, কারা সিলেক্টেড হলো, এবং তাদেরকে হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট ডিটেইলস যেটা, সেটা পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে পে করে ভর্তি হয়ে যেতে হবে। এবং আমাদের ক্লাস শুরু হচ্ছে যেটা বললাম 8 এবং 9 তারিখ আমাদের যথাক্রমে 7 এবং 8 নম্বর ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। এখানে আরেকটা বিষয় বলে দিই যে এমন অনেক ক্ষেত্রে হতে পারে 7ম ব্যাচে মানে WBCS এর ইনক্লুডিং WBCS যে ব্যাচ সেখানে হয়তো আমি কাউকে জায়গা দিতে পারলাম না, ওভারক্রাউডেড হয়ে গেল। সেক্ষেত্রে তাদের জন্য প্রথম অপশন খোলা থাকবে 8 নম্বর ব্যাচে ভর্তি হওয়ার। তারা যদি ইচ্ছুক হও তারা 8 নম্বর ব্যাচে ভর্তি হতে পারো। কেউ যদি মনে করো যে না আমার 7 নম্বর ব্যাচই দরকার, তাহলে হয়তো আমাকে তখন সরি বলতে হবে। সবাইকে হয়তো নেওয়া পসিবল হবে না। আমি জানি না মানে আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এবছর হয়তো ফর্ম ফিল আপ একটু কম সংখ্যায় হলো। তাহলে আমি সবাইকে অবভিয়াসলি নিতে পারবো। আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, পসিবল হয় না। এবার কী হবে আমি নিশ্চিতভাবেই জানি না। সুতরাং যারা আমার সাথে আসতে চাইছো, আশা করি আমাদের আগামী 5 মাস, 6 মাস, 1 বছর জুড়ে একটা সুন্দর ডেসক্রিপটিভ লেখা শেখার এবং ইমপ্রুভ করবার একটা দীর্ঘ জার্নি, তার অংশ আমরা হতে চলেছি এবং একটা সুন্দর জার্নির অংশ হতে চলেছি। সবার জন্য শুভকামনা রইলো। খুব ভালো থেকো সবাই। প্রিপারেশন সবার গতিময় হোক এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকো সবাই।